হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে আজ যেই টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যে বাংলা নাট্য সাহিত্য রয়েছে সিলেবাসে, সেই নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের যে অবদান, সেই অবদান সম্পর্কে কিন্তু আজ আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো, বলছে বাংলা নাটকের প্রথম পর্বে একজন উল্লেখযোগ্য নাট্যকার কিন্তু ছিল দীনবন্ধু মিত্র, ঠিক আছে? সালটা দেখে নাও 1830। কি বলা হচ্ছে যে ঈশ্বরগুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকায় যারা হাত পাকিয়ে বড় হয়ে উঠেছিল তাদের মধ্যে দীনবন্ধু মিত্র অন্যতম। আমরা দেখব ঈশ্বরগুপ্তের যে সংবাদ প্রভাকর যে পত্রিকা, এই পত্রিকায় হাত বাড়িয়ে যারা উল্লেখযোগ্য আর কি যেই নাট্যকাররা আর কি এসেছিল এই নাট্য সাহিত্যের জগতে, তার মধ্যে একজন উল্লেখযোগ্য ছিল দীনবন্ধু মিত্র। কি বলেছে, 19 শতকের বাংলা নাটকে যে নবজাগরণ, তার মূল কৃতিত্বের দাবিদার দীনবন্ধু মিত্র। কি বলেছে, ও মধুসূদন দত্ত, এরা দুজন আমরা দেখব যে বাংলা নাটক রয়েছে সেখানে নবজাগরণ এর মূল উদ্দেশ্য কিন্তু তাদের ছিল। কি বলছে যে বাংলা নাটকে প্রথম গণজাগরণ নিয়ে এলেন তিনি। এই যে দীনবন্ধু মিত্র রয়েছে, তিনি বাংলা নাটকে কিন্তু প্রথম গণজাগরণ নিয়ে এসেছেন। কি বলেছে, সমালোচক সুশীল কুমার দেব এর মতে, তাই তিনি কি বলেছে, এ কথা আমরা আজকাল ভুলিয়া যাই যে মধুসূদন এবং বঙ্কিমচন্দ্রের মতো দীনবন্ধুও সেই কাল হইতে চিরকালের বাঙালি। মানে সুশীল কুমার দেব যে রয়েছে তিনি কিন্তু এই যে দীনবন্ধু মিত্র তার সম্পর্কে কিন্তু বলছে সেই সময় যে মধুসূদন আর বঙ্কিমচন্দ্র ছিল, তার পাশাপাশি যে দীনবন্ধু মিত্র কিন্তু সেই কালের একজন বিখ্যাত, চিরকাল তিনি কিন্তু বাঙালির হৃদয়ে রয়ে গেছেন, এটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। কি বলেছে যে তাহারা যুগ সন্ধির সময় যে অভিনব সৃষ্টি করিয়াছিল, তাহার প্রেরণা এবং আদর্শ ইংরেজি সাহিত্য হইতে আসিয়াছিল সত্য, কিন্তু তাহার প্রাণ শক্তির মূলে ছিল বাঙালির নব জাগ্রত জাতীয় চেতনা। ঠিক আছে, তার লেখনী সম্পর্কে কিন্তু এটা বলেছেন তিনি। দেখো কি বলছে, দীনবন্ধুর নাট্য তালিকার মধ্যে আমরা পাই নীল দর্পণ, তার বিখ্যাত একটা নাটক নীল দর্পণ, যেটা 1860 সালে তিনি লিখেছেন। তারপরে আরও রয়েছে নবীন তপস্বিনী, তারপরে লীলাবতী, কমলে কামিনী, ঠিক আছে? এই সমস্ত কিন্তু তিনি নাটকগুলি লিখেছেন। প্রহসনের মধ্যে রয়েছে সধবার একাদশী, এই জায়গাগুলো কিন্তু তোমরা দেখে নেবে, এক একটা নাটকের নাম, প্রহসনের নাম কিন্তু আসে তোমাদের শর্ট কোশ্চেনে। কি বলছে, সধবার একাদশী, তারপরে বিয়ে পাগলা বুড়ো, জামাই বাড়ি, ঠিক আছে? এই সমস্ত কিন্তু তিনি নাটকগুলি লিখেছেন। আর দীনবন্ধু মিত্রের প্রথম নাটক হচ্ছে নীল দর্পণ। এই নাটকটি কিন্তু তার একটা বিখ্যাত নাটক, আর এটা কিন্তু তার জীবনে লেখা প্রথম নাটক নীল দর্পণ। কি বলেছে, প্রথম নাটকে দীনবন্ধু বাংলাদেশের এক বাস্তব সমস্যার দিকে নজর দিয়েছিলেন। আমরা দেখব এই যে নীল দর্পণ যে নাটকটা রয়েছে, এই নীল দর্পণ নাটকটা সেই তৎকালীন সময় যে বাংলার একটা বিরাট বড় সমস্যা, সেই সমস্যাকে তুলে ধরে কিন্তু তিনি আলোচনা করেছেন। বলেছে কি, নীলকর সাহেবের যে অত্যাচারে বাংলাদেশের কৃষকদের যে সমাজ কিভাবে অত্যাচারিত হচ্ছিল, সেই মর্ম কাহিনী কিন্তু তিনি লিপিবদ্ধ করেছেন। আমরা দেখব নীলকর সাহেবদের যে অত্যাচার, কৃষকদের উপরে যে অত্যাচার চলছিল, সেটাকে কিন্তু সেই অত্যাচারকে কিন্তু তিনি খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলেছেন তার নাটকগুলির মধ্যে, ঠিক আছে? এই নাটকটির মধ্যে, নীল দর্পণ নাটকটির মধ্যে। নাও কি বলেছে, তবে ছদ্মনামে তিনি লিখেন, তবে ছদ্মনামে লেখেন, ঠিক আছে? তবে ছদ্মনামে লেখেন, তবে নীল দর্পণ উদ্দেশ্যমূলক নাটক। আমরা দেখবো এই যে নীল দর্পণ যে নাটকটা রয়েছে, এটা তার একটা উদ্দেশ্যমূলক নাটক, ঠিক আছে? কি বলছে, যে নাটকের ভূমিকায় নাট্যকার জানিয়েছেন যে নীলকরণীকরকে নীল দর্পণ অর্পণ করিলাম। এই যে তিনি যে লিখেছেন দীনবন্ধু মিত্র, তিনি লেখার পরে বলেছে এই নাটকটি সম্পূর্ণ তিনি নীল দর্পণ, নীলকরণী যারা রয়েছে সেই নীলকরণীদেরকে কিন্তু অর্পণ করেছেন, মানে তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু তিনি এই সম্পূর্ণ নাটকটি লিখেছেন। দেখো, তাই এই কথা তিনি বলছেন, নীলকরণীকরকে এই নীল দর্পণ আমি অর্পণ করলাম। এক্ষেত্রে তাহারা নিজ মুখ এক সামাজিক সহানুভূতি এবং সমাজ জীবনের যে তীব্র অভিজ্ঞতা নিয়ে তিনি কিন্তু বাংলা নাটকে প্রবেশ করেছিলেন। কি বলা হচ্ছে, বাংলা নাটকের যে বাস্তবতা, তা প্রথম দীনবন্ধু মিত্রই অবদান। আমরা দেখব বাংলা নাটকের যে বাস্তব সমস্যা, সেই সমস্যা তুলে ধরেছিল, এই ক্ষেত্রে প্রথম অবদান কিন্তু ছিল এই দীনবন্ধু, ঠিক আছে? বলছে দীনবন্ধু নীল দর্পণ নাটক
দিয়েই সাধারণ রয়্যালের সূচনা কিন্তু হয়েছিল, রঙ্গালয়ের সূচনা হয়েছিল, সরি, ঠিক আছে। আসলে দীনবন্ধু মিত্র ছিলেন ডাক বিভাগের কর্মী, ফলে বাংলাদেশের জনজীবন সম্পর্কে প্রবল অভিজ্ঞতা সঞ্চার করেছিল। মানে তিনি কিন্তু এই যে বাংলার যে ডাক বিভাগ ছিল সেই ডাক বিভাগে কিন্তু তিনি কর্মী ছিলেন, ঠিক আছে, সেখানে তিনি কর্ম করতেন। তো তাই সেই কারণেই আমরা দেখব বাংলার যে জনজীবন সম্পর্কে তার কিন্তু একটা প্রবল অভিজ্ঞতা ছিল সেই সমাজ সম্পর্কে। তাই কিন্তু সেই সমস্যাকে কিন্তু তিনি তার এই নাটকগুলির মধ্যে তুলে ধরেছে। কি বলছে, সেই অভিজ্ঞতার ফলে তার নাট্য সাহিত্য এবং সেইখান থেকে মিশে ছিল হাস্যরসের সৃজনের এক প্রবণতা। আমরা দেখব তার সঙ্গে কিন্তু হাস্যরসের যে সৃজন, এই প্রবণতাও কিন্তু আমরা দেখতে পারবো তার নাটকগুলির মধ্যে এখান থেকে, ঠিক আছে। কি বলছে, সেই প্রবণতাই তার নাটকগুলির প্রাণদান করেছে এবং এই জন্য বঙ্কিমচন্দ্র কি লিখেছেন, তার সম্পর্কে লিখেছেন, দীনবন্ধু মিত্রের সম্পর্কে বলেছে, অনেক সময় তাহাকে মূর্তিমান হাস্যরস বলিয়া মনে হইতো এবং দেখা গিয়েছে যে অনেকে তার হাসিতে পারি না বলিয়া তাহার নিকট হইতে পলায়ন করেছেন, ঠিক আছে। তার সম্পর্কে কিন্তু বঙ্কিমচন্দ্র তিনি এই কথা বলেছেন, ঠিক আছে, তার বক্তব্য কিন্তু তিনি এখানে বলেছেন। তো আজ দীনবন্ধু মিত্রের সেই নাট্য সাহিত্যে তার অবদান সম্পর্কে আলোচনা আমার এতটুকুনি ছিল। আলোচনাটা আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়ার নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।